আমাদের এত বড় একটি অভ্যুত্থান কারা করেছে, কতজন করেছে, কিন্তু ফ্যাসিস্টকে তাড়াবার জন্য এই ধরনের বাংলাদেশে কিন্তু আর হয়নি। লক্ষ লক্ষ মানুষের ঢাকামুখী আগমনের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট চলে গেল, তারপরে আমরা নতুন বাংলাদেশ করতে পারবো না, নতুন করে সমস্ত আইন কানুনগুলো গঠন করতে পারবো না, তাহলে ভীষণভাবে সেটা কিন্তু একটা আফসোসের বিষয় হয়ে দাঁড়াবে। এবং ভবিষ্যতে আমরা যত ভয়ই দেখাই না কেন, কিন্তু আমরা শিখতে তো চাচ্ছি না। আমি সংস্কার কমিশনের অনেকগুলো বৈঠকে উপস্থিত থেকেছি, ঐক্যমত সংস্কার কমিশনের। সেখানে আমি দেখি যে গতানুগতিক কথার বাইরে কেউ নতুন কথাকে নিতে রাজি না। এটা বড় আফসোসের বিষয়। তাহলে এই আধুনিক সময়, এই সময় এসে আমরা আমাদের উচ্চকক্ষ হলে কেউ বলছে অর্থ ব্যয় হবে। আরে বাবা, এখান থেকে লুটপাট হয়ে কোটি কোটি টাকা চলে যাচ্ছে, আর একটি ব্যবস্থাপনা, আমার নতুন কাঠামোগত একটি ব্যবস্থাপনা যদি করার জন্য আমার ব্যয় হয়, সেটাও তো আমার রাষ্ট্রের প্রয়োজনই হবে, কল্যাণই হবে, সেটাতে আমরা পিছু পা। প্রচলিত যা বিধিবিধান আছে তার বাইরে কেউ যেতে চান না, তাহলে সেই জন্য এখনো প্রস্তাবিত রয়েছে, অথচ হতে পারতো। এই যে কৃষিবিদ বললেন, বিশেষায়িত লোকগুলো কোথায় কথা বলবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় কথা বলবে, প্রবাসী কল্যাণের জন্য কোথায় কথা বলবে, তাহলে উচ্চকক্ষটা কত বড় দরকার, সেখানে আমরা কথা বলি না। আপনারা জানেন, আপনাদের সকলের অনেকের প্রিয় নেতা, আপনাদের সকলে চিনেন, জানেন, আসমা আব্দুর রব ৮০ সাল থেকে বলছে যে আমাদের উচ্চকক্ষ লাগবে, সেটা বিশেষ বিশেষ বিশেষায়িত জনপ্রতিনিধি না হোক, কিন্তু সেটা যদি আমরা পিআর পদ্ধতিতেও হয় অথবা সিলেক্টিভ হয়, মনোনীত না হলেও সেটা দিয়েও কিন্তু আমরা আমাদের রাষ্ট্রের এই চেক এন্ড ব্যালেন্সটা করতে পারি। আমরা ওই ফাঁক ফকরগুলো থেকে কথা পেতে পারি, যেটা নিয়ে আমাদের এতদিনকার লড়াই। আমরা ভয় দেখাচ্ছি যারা ক্ষমতায় আসবেন তারা যদি না মানেন আপনাদের পরিণতিও ভয়াবহ হবে, কিন্তু আমরা সিস্টেম বদল করতে চাচ্ছি না। এই কমিশন শেষ পর্যন্ত কি করবে আমি জানি না। আমি আজকের বৈঠকে যেতে পারিনি, অন্যান্য কাজ থাকাতে। আমি দেখেছি সেখানে তাদের জোরালো পদক্ষেপ নেই। তারা সকলে কি বলছেন, তার সাথে হ্যাঁ হ্যাঁ, তার সাথে না না। তাহলে তো একটি এই ধরনের সংস্কার কমিশন হওয়ারও কোনো প্রয়োজনীয়তা দেখি না আমি। এটা তারা রাষ্ট্রের প্রয়োজনে অবশ্যই সিস্টেম পরিবর্তনের জায়গায় জোরালো ভূমিকা রাখবে। তার সাথে কোন রাজনৈতিক দল গেল না সেটা কিন্তু জনগণ ভাববে, কিন্তু সেই জায়গাটি তারা করছে না। তারা সেখানে ছোট দল বড় দল সকলের মধ্যে ডিফাইন করছে, এবং তারা নিজেদের মতো করে কিছু জিনিস সেখানে পক্ষপাতিত্বমূলকও করছে। জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু জিনিসটাকে আমার মনে হয় না যে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য নিশ্চিত কোনো ব্যবস্থাপনা হবে। এটা খুব পরিতাপের বিষয় যে আমরা এর পরেও কিন্তু আমরা কি প্রত্যেকটি পরিবর্তনের জন্য আমাদেরকে এত রক্তক্ষয় করে করে অভ্যুত্থান করতে হবে? এটি কিন্তু কাম্য হওয়া উচিত না। আমাদের এক ভাই বলেছে যে আমরা কি সবসময় যে কোনো আন্দোলনের জন্য যমুনা ঘেরাও করব, রাস্তা বন্ধ করব? আসলেই তো না। কেন হবে এটা? প্রবাসী কল্যাণের প্রবাসীদের বিষয়টাতে একটু আসি, সেখানে থাকার চেষ্টা করবো, অন্য রাজনীতির কথা তো হচ্ছেই। আমি নিজে দেখেছি যে আমাদের যে রাষ্ট্রদূতরা থাকে তারা কি ভূমিকা পালন করে, কিচ্ছু করে না তারা। যখন আমার রাষ্ট্রের জনগণ সেই দেশে থাকবে, সেই রাষ্ট্রদূতের কাজ হলো সে পিয়ন করলো, সে শ্রমজীবী করলো, কি সে ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, সে মডেলিং করলো, এটা না দেখা। তার উচিত এই লোকটা আমাদের দেশের, তার সমস্যা নিশ্চয় আছে, না হলে সে দূতাবাসে আসবে কেন, অফিসে, দূতাবাসের অফিসে আসবে কেন? এমনই আমি একটি জায়গার কথা বলছি আপনাদেরকে, আমার চোখে দেখা। সেখানে একজন রাষ্ট্রদূত ছিলেন, উনি যখন লিফটে উঠবে তখন কোনো বাঙালি সেখানে উঠতে পারবে না। তারা শীতের মধ্যে বাইরে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপবে। তারপরেও রাষ্ট্রদূত উঠে যাওয়ার পরে যদি লিফট খালি থাকে তখন তারা উঠবে। এত তুচ্ছ করে দেখা হয়েছে। এই রাষ্ট্রদূতরা এদেশ থেকে সমস্ত তাদের বেতন ভাতা থেকে সুবিধা থেকে সবই পায়, তাদের বিরুদ্ধে কথা হচ্ছে না। কিন্তু এইরকম রাষ্ট্রদূত এবং এই দূতাবাসের আমাদের কি প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। আমি দেখেছি আমরা এগুলি কোনোভাবে রাষ্ট্রের জন্য, মানুষের জন্য তারা কিছু করে না। এই যে আমাদের মধ্যপ্রাচ্যে যারা রয়েছে কি কষ্ট করে তারা। তারপরে আপনাদেরকে বলি, কোনো মানুষ মারা গেলে শেষ পর্যন্ত দূতাবাস কোনো ভূমিকা পালন করে না। সেই তাদের বন্ধু বান্ধবরা মিলে, সকলে মিলে চাঁদা তুলে তারপর তাকে ব্যবস্থা করতে হয়। তো প্রবাসীদের জন্য অনেক কাজ আমাদের করণীয় আছে। যারা ক্ষমতায় আছেন বা যাবেন, সব মিলিয়ে আমি মনে করি পরিকল্পনার বিষয়ে আমাদের একটা বড় ধরনের ফাঁকি থাকে। সেখানে এই বিষয়ে কোনো পরিকল্পনাই করা হয় না, কথাও বলা হয় না। এই বিষয়গুলো নিয়ে কিভাবে ভবিষ্যতে সংসদে যারা যাবেন, পার্লামেন্ট হবেন, সরকার গঠন করবেন,
প্রত্যেকটি মানুষ যদি সচেতন হন, প্রত্যেকটি মানুষ যদি প্রবাসীদের এই বিষয়টি ভাবেন গুরুত্ব দিয়ে, তাহলে কিন্তু কিছু করা যাবে। এক ভাই এখানে বলেছিল যে প্রবাসীরা পরিবারের কাছেও অবহেলিত। খুব সত্য কথা। তারা রোজগার করে, যখন ডলারে এবং দেশের টাকায় কনভার্ট হয়, কিছুদিন অনেক টাকা হয়, পরিবারের লোকজন খুব উল্লাস করে, কিন্তু আখেরে এই ভদ্রলোক যখন স্বাস্থ্য হারিয়ে দেশে ফিরে আসেন, তখন কিন্তু তার কিছুই থাকে না। সত্যি কথা এটা। তো সব মিলিয়ে প্রবাসী পরিষদের এই সভায় আমরা কথা বলতে পারছি। আমরা মনে করি যে আসলে এই যে উচ্চপক্ষের কথা বারবার বলা হচ্ছে, এখনো কেন এটা যদি কিন্তু মধ্যে থাকে, এটা কিন্তু এবারেই হওয়া উচিত যে চেক এন্ড ব্যালেন্সের জন্য কিন্তু আমাদের দরকার। নিম্নপক্ষ কিন্তু অঞ্চল ভিত্তিক হবে, অনেক সময় সেখানে বিশেষজ্ঞরা আসতে পারে না, তাহলে আমার এই শ্রম কর্ম পেশা, বিভিন্ন পেশায় যারা নিয়োজিত, তাদেরকে আসতে হলে তাদের দাবি দেওয়া, তাদের যে ডিমান্ড, সেটা যদি রাষ্ট্রকে জাতিকে জানাতে হয়, তাহলে কিন্তু উচ্চপক্ষের প্রয়োজনের কোনো বিকল্প নেই। সেই জায়গায় তারা জিনিসগুলোকে নিয়ে এখনো কেন কানামাছি খেলছে, আমি সেটা জানি না। উচিত হবে না আমাদের এবারে এত বড় সময়কেও যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু জনগণ আমাদেরকে ছাড়বে না। সে ভয় সকলেরই থাকা উচিত। তাহলে আমাদের উচিত হবে এখনো সময় নিয়ে, এখনো সুযোগ নিয়ে উচ্চপক্ষকে প্রতিষ্ঠিত করা। তার মধ্য দিয়ে আমাদের বিভিন্ন শ্রম পেশা থেকে প্রবাসী সহ সকলে যে সমস্ত অসুবিধাগুলোর মধ্যে ভুগছে, তাদের ভোগান্তির বিষয়ে আমরা পদক্ষেপ নিতে পারবো। তাদের এই ধরনের এই যে কল্যাণ সমিতি করছে, কষ্ট থেকেই করে তারা। এরকম কত কল্যাণ সমিতি হয়েছে, কত কথা হয়েছে, কিন্তু আসলে আখেরে খুব একটা ফল হয় না। সেই জন্য রাষ্ট্র ব্যবস্থাপনা যদি এটা নিয়ে না ভাবে, এই ধরনের ছোট ছোট পরিষদ থেকে দাবি দেওয়া উঠবে, কিন্তু সেটা খুব একটা স্বপ্ন পূরণের জায়গা দেখবে না। সকলকে বলবো, এই আন্দোলন আপনারা চালিয়ে যান। আপনারা আমাদেরকে বলছেন, আমরা আমাদের সাধ্যমতো জায়গা মতো বলবো, চেষ্টা করব, এবং রাষ্ট্র ব্যবস্থাপনাকে নতুন করে গড়ে উঠবার যে আন্দোলন সংগ্রাম চলছে, এটা একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট, এটা কিন্তু কোনো স্থায়ী গভর্নমেন্ট না। সেই আন্দোলনে সকলে যেন আমরা এই বিষয়ে মত দিতে পারি যে আমাদের ভারসাম্য দরকার, চেক এন্ড ব্যালেন্স দরকার।